মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। তুমি এখানেই বসে থাকো, তোমাকে তো আমি একা একা কখনো দেখার সুযোগ পাই না। বসো। দেখো তাহলে কোন দিকে মুখ ফেরাবো, তোমার দিকে না জানলার দিকে? শুক্লা তোমার কাছে পড়তে রাজি হলো না কেন জানো তো? কম বয়সী টিউটার রাখলে ওর ছেলে বন্ধুরা জেলাস হবে, কিংবা মনে দুঃখ পাবে যে। হ্যাঁ রে, কত ছোট্ট দেখেছিলুম তোকে, এখন কি ফিটফাট সুন্দর চেহারা। তোর দাদা কেমন আছে? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অর্জুন, ভালোবাসার ভাঙাগড়ার গল্প, পর্ব 4। কলোনির প্রধান গেটের কাছে আগে চমৎকার ড্রাইভওয়ে ছিল, এখন ইটপাটকেল উঠে এবড়ো খেবড়ো। সেখান দিয়েই উঠে এলো একটা সাদা রঙের গাড়ি, নাচঘরের সামনে এসে থামল। একপাল ছেলে মেয়ে ছুটে এসে ঘিরে ধরল গাড়িটা। নানান ঘরের জানলা দিয়ে উঁকি মারল মেয়েরা, বড়রা দূরে দাঁড়িয়ে আর চোখে দেখতে লাগলো। এরকম মোটর গাড়ি এ কলোনিতে কখনো ঢোকেনি। এইসব মলিন ঘরবাড়ির মধ্যে, মলিন মানুষজনের মধ্যে এরকম একটা ঝকঝকে মোটর গাড়ি খানিকটা বেমানান লাগে। গাড়ির মধ্যে বসে থাকা মানুষগুলো অন্যরকম, সুঠাম, ঝকঝকে, যেন অন্য জগৎ থেকে এসেছে। উর্দি পরা ড্রাইভারের পাশে বসে আছে অবনীশ, পেছনে প্রবাল আর শুক্লার মাঝখানে অর্জুন। এখনো তার মাথায় বেশ বড় ব্যান্ডেজ। প্রবাল ধরল অর্জুনের একটা হাত, অবনীশ তাড়াতাড়ি নেমে এসে অন্য দিক থেকে ধরতে গেল। অর্জুন হেসে বলল, ধরতে হবে না, আমি নিজেই যেতে পারবো, সত্যি বলছি। 12 দিন বাদে বাড়ি ফিরছে অর্জুন। হাসপাতালে যাওয়ার পর প্রথম 2-3 দিন তার জীবন মৃত্যু সম্পর্কে সংশয় ছিল। আজ সে নিজেই উঠে আসছে সিঁড়ি দিয়ে। কিছুটা রোগা হয়েছে এই কদিনে, কিন্তু তার চোখে অদম্য জীবনী শক্তি। অন্যদের হাত ছাড়িয়ে অর্জুন সোজা হয়ে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে তাকালো চারপাশে। সেই সব চেনা পরিবেশ, সব চেনা মানুষ, তবু অন্যরকম লাগছে। মৃত্যুর কাছ থেকে ফিরে এলে এরকমই লাগে। অনেক দিন পর বাড়ি ফেরার আনন্দই আলাদা। বারান্দায় দাঁড়িয়ে আছেন শান্তিলতা, একটু দূরে দরজার কাছে লাবণ্য। শান্তিলতার মুখখানা পাথরের মতো শক্ত, চোখের দৃষ্টি স্থির। কয়েকদিন একটু ভুলে ছিলেন, আজ আবার মনের মধ্যে সেই প্রশ্নটা প্রবলভাবে ধাক্কা মারছে। তার এমন ছেলেকে কোন হৃদয়হীন নিষ্ঠুর এমনভাবে মেরে গেল? যদি অর্জুন মরে যেত, তার ছেলে তো কারো ক্ষতি করেনি, তিনিও তো কারো ক্ষতি করেননি। আর কত দুঃখ দেবে দুঃখহরণ। অর্জুন বেশ উৎসাহের সঙ্গে বলল, মা, কেমন আছো? কিরে লাবি, ভালো আছিস তো? বুড়ো কুকুরটা ছুটে এসে অর্জুনের পায়ের ওপর লুটোপুটি খেয়ে কুঁই কুঁই করতে লাগলো। অর্জুন সেটার মাথায় চাপড় মেরে বলল, কিরে বেচারাম, বেঁচে আছিস এখনো? তারপর পেছন দিকে ফিরে বলল, অবনীশদা আসুন, শুক্লা এসো, প্রবাল। অবনীশদা, এই আমার মা। মা, তুমি চিনতে পারছো তো? অবনীশদা আমাদের প্রফেসর, আর ওই হচ্ছে শুক্লা আর প্রবাল আমাদের বন্ধু। অবনীশ আর প্রবাল হাত জোড় করে নমস্কার করল শান্তিলতাকে। শুক্লা পায়ে হাত দিয়ে প্রণাম করল। শান্তিলতা যেন ধ্যান ভেঙে বাস্তবে ফিরে এলেন। তাড়াতাড়ি শুক্লার হাত ধরে বললেন, এসো, বসবে, এসো। না না, আমরা আর বসবো না, আমরা যাই এবারে। অর্জুন, তুমি এখন বিশ্রাম নাও। না না, এক্ষুনি যাবেন কি? একটু বসুন। অবনীশদা, একটু চা খেয়ে যান। প্রবাল, এসো এসো।
ঠিক আছে, বসছি, কিন্তু তোমাকে অত ফরফর করতে হবে না। তুমি এখন শুয়ে পড়ো তো অর্জুন। মাসিমা, ওকে এখন দিন সাথে উঠতে দেবেন না, ডাক্তার বলে দিয়েছেন। আপনাদের বাড়িতে একজন কম্পাউন্ডার পাঠাবো, ওর ব্যান্ডেজ রোজ ড্রেস করে দিয়ে যাবে। অর্জুনের ঘরে চেয়ার মোটে একটা, সেটায় বসতে দেওয়া হলো অবনীশকে। শুক্লা খাটেই বসল। প্রবালের পোশাক পরিচ্ছেদ নিখুঁত, হাঁটে সন্তর্পণে, কথা বলেনি একটাও। সে খাটে বসল না, টেবিলটায় হেলান দিতে গিয়েও কাল্পনিক ধুলো দেখে হাত সরিয়ে নিল, দাঁড়িয়েই রইল। ওদের পীড়াপিড়িতে শুয়েই পড়তে হলো অর্জুনকে। শুক্লা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অর্জুনের ঘরখানা দেখছে। পুরনো কালের বিলাসী মানুষদের জন্য তৈরি ঘর, চওড়া দেওয়াল, উঁচু ছাদ, ঝাড় লণ্ঠনের প্রিজমগুলো প্রায় সবই খসে গেছে, তবু চিহ্ন আছে। 15-20 বছর ধরে আর রং করা হয়নি, প্লাস্টার খসে যাচ্ছে অনেক জায়গায়। অর্জুনের একগাদা বইপত্র ছাড়া ঘরে আর প্রায় কিছুই নেই বলতে গেলে। বইয়ের আলমারিও নেই, বইগুলো এখানে সেখানে স্তূপ করে রাখা। অবনীশ অধ্যাপক মানুষ, বই দেখলেই হাত সুরসুর করে। এ বই সে বই টেনে টেনে দেখছেন। কুকুরটা এসে ছটফট করছে ঘরের মধ্যে। প্রবাল সেই জন্যই একটু সন্ত্রস্ত। অর্জুন বলল, ও কামড়াবে না, খুব নিরীহ কুকুর। এই বেচারাম, যা, ঘর থেকে যা এখন। এই অদ্ভুত ঘি ভাজা কুকুরটা জোটালে কোথা থেকে? এরকম কুকুর কেউ পোষে কখনো দেখিনি। ওটা আমার দাদার খুব প্রিয় কুকুর ছিল, তাই রেখে দিয়েছি। দাদার সঙ্গে কোথা থেকে কবে যে জুটেছিল কে জানে। বুড়ো হয়ে গেছে, লোম খসে যাচ্ছে, মরে না তবু। আমি তো আর ওকে তাড়িয়ে দিতে পারি না। নামটা খুব ভালো দিয়েছো, বেচারাম, ভারী সুইট। ঠিক বলেছিস, নামটা ওর চেহারার সঙ্গে খুব মানিয়েছে। কিরকম গোবেচারা তা তো জানো না। জীব মাত্রই ওর কাছে নারায়ণ, তাই কাউকে কামড়ায় না। বেড়াল কিংবা ইঁদুর দেখলেও ভয় পায়। মাছ মাংস তো খাওয়ানো হয় না সব সময়, ও রীতিমতন আলু, বেগুন, শাক এইসব খায়। জানলার বাইরে তাকিয়ে অবনীশ জিজ্ঞেস করল, এখানেই তোমাকে মেরেছিল? তুমি এই জানলার পাশে বসেছিলে? অবনীশদা, থাক ও কথা। থাক মানে কি? এখন থেকে তুমি খুব সাবধানে থাকবে। সন্ধ্যের পর এই জানলা একদম খুলবে না, তোমার মাকে বলে যাচ্ছি। ওই তো মোটে একটা জানলা, ওটা বন্ধ রাখলে গরমে মরে যাব। এই সময় ওরা অনুভব করল ঘরে কোনো পাখা নেই। সঙ্গে সঙ্গে ওদের বেশ গরম লাগতে লাগলো। অবনীশ তবু বলল, লাগুক গরম, তুমি কিন্তু সাবধানে থেকো অর্জুন। যতদিন না কালপ্রিট ধরা পড়ে। বাবা টেলিফোন করে দিয়েছেন, পুলিশ থেকে আবার আসবে তোমার কাছে। এতদিন কেটে গেছে, আর কি হবে? শত্রু কে সেটা জানলে অত ভয় থাকে না, কিন্তু অজানা শত্রু যে অন্ধকারে এসে চুপি চুপি মেরে যায়। অত ভয় পাবেন না অবনীশদা, আমি ঠিক বেঁচে যাব, অত সহজে মরব না। অত জোর দিয়ে বলছো কেন? তুমি কি অমর নাকি? অমর নই নিশ্চয়ই, তবে এর আগেও মরে যাওয়ার অনেক সুযোগ এসেছিল আমার। তাতে যখন মরিনি তখন এত সহজে। লাবণ্য আর শান্তিলতা চা আর কিছু খাবার নিয়ে এলেন। অচেনা মানুষের সামনে শান্তিলতা এখনো কথা বলতে পারেন না। এই ছেলেটি, ওর বাবা, ওরাই তো অর্জুনের চিকিৎসার সব ব্যবস্থা করেছেন। এজন্য কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে হয় শান্তিলতার, কিন্তু মুখে ভাষা আসে না। তিনি গাঢ় চোখে দেখলেন অবনীশ আর শুক্লাকে। কি সুন্দর চেহারা, কত বড় লোক, কিন্তু একটুও অহংকার নেই। পাশের ঘরের হারানে স্ত্রী, মা, ছেলেমেয়েরা এসে দেখে গেল অর্জুনকে। কলোনির অনেক লোকও আসছে যাচ্ছে। অর্জুনকে দেখতে এসে অনেকেই বেশি করে দেখছে শুক্লাকে। সাদা সিল্কের শাড়ি পরে আছে শুক্লা। তার মুখে চোখে কোনো লজ্জার আড়ষ্টতা নেই। মসৃণ গায়ের চামড়া, সুন্দর স্বাস্থ্য, সুডৌল বুক। সিনেমায় ছাড়া এমন রূপসী মেয়েকে এখানকার কেউ কাছ থেকে দেখেনি আগে। শুধু তাই নয়, কুমারী মেয়ে হয়েও তার যে এই সপ্রতিভতা, এটা সবার চোখ কেড়ে নেয়। অবনীশ বলল, এখানে কটা ফ্যামিলি থাকে অর্জুন? অরিজিনালি 37টা ফ্যামিলি এসেছিল। একটা ফ্যামিলি চাকরি পেয়ে খড়গপুরে চলে গেছে, তবে এই বছরে লোক অনেক বেড়েছে।
সবার জায়গায় কুলোচ্ছে না। আমি এরকম জায়গায় কখনো আসিনি। চলো না প্রবাল, একটু ঘুরে দেখে আসি। প্রবালের খুব একটা উৎসাহ নেই। সে বলল, আজ বরং অর্জুনকে একটু রেস্ট দিন, আবার একদিন এসে না হয়। অর্জুন তো আর যাচ্ছে না আমাদের সঙ্গে। দিব্য জানলা দিয়ে উঁকি মেরে বলল, কি রে অর্জুন, ভালো আছিস তো? ভালো আছি রে, তোদের কি খবর? বড়লোকের মেয়ের গাড়িতে চেপে অর্জুন হাসপাতাল থেকে ফিরেছে। এজন্য অবশ্য আজ আর কারোর কোনো অভিযোগ নেই, কেননা হারান সকালবেলা বলে দিয়েছে তাকে একটা ট্রিপ দিতে রানাঘাট যেতে হবে। তার ট্যাক্সি আজ পাওয়া যাবে না। বড়লোকের মেয়ের গাড়িতে এসেছে, ভালোই হয়েছে। তাতে বড়লোকের মেয়েটিকেও দেখা গেল। দিব্য চোখ ভরে দেখছে শুক্লাকে। দিব্যর পাশে শশধর দাঁড়িয়ে। সে একটা খোঁচা মেরে ইঙ্গিতে দিব্যকে বোঝালো, এই সেই মেয়েটা, বলেছিলুম না। অর্জুন বলল, দিব্য, একটা কাজ করবি ভাই? ইনি আমাদের প্রফেসর অবনীশদা, ইনি আমাদের কলোনিটা দেখতে চাইছেন। তুই একটু সঙ্গে করে ঘুরে দেখাবি? দিব্য উৎসাহের সঙ্গে রাজি হয়ে যায়। শুক্লা কিন্তু দরজার কাছে গিয়েও দাদাকে বলল, তোমরা যাও, আমি এখানেই বসছি, বেশিক্ষণ দেরি করো না। কেননা সে অনুভব করল সে বেরোলেই কলোনির শত শত চোখ তাকে অনুসরণ করবে। সে এক অস্বস্তি। দিব্য অবশ্য তাতে বেশ নিরাশ হল। গাড়ির বিহারি ড্রাইভারটি ভারিক্কি চালে দাঁড়িয়ে গোঁফে তা দিচ্ছে। কিছুটা দূরত্বে থেকে তাকে দেখছে এক পাল ছেলে মেয়ে। কয়েকজন আবার আদর করে হাত বুলোচ্ছে গাড়িটায়। পাতলা ধুলোর আস্তরণে আঁকিবুকি কাটছে। অবনীশ বাইরে আসবার পর দিব্য বলল, এইখানে কি আর দেখবেন স্যার, শুয়োরের খোঁয়ারের মতন কতগুলো ঘরে আমাদের মতন গরিবরা গাদাগাদি কইরা থাকে। অবনীশ হেসে বলল, গরিব বলছেন বটে, আপনার স্বাস্থ্যটি কিন্তু চমৎকার। এরকম স্বাস্থ্য পেলে আমিও গরিব হতে রাজি ছিলাম। শুক্লা এবার চেয়ারটা টেনে বসল। অর্জুন বলল, আজও সেই চমৎকার সেন্টের গন্ধটা পাচ্ছি। এরকম গন্ধে মনটা ভালো হয়ে যায়। বড্ড গরম, একটা পাখা কিনতে পারো না? এই গরমে পড়াশোনা করো কি করে? পাখা কিনবো? অত বিলাসিতা আমার নেই। চুপ করো, সবসময় তো গরিব গরিব ভাব দেখিও না তো, আমার বিচ্ছিরি লাগে। একটা পাখা তুমি অনায়াসেই কিনতে পারো, এটা বিলাসিতা নয়, নেসেসিটি। আমাদের বাড়িতে 2-3টে টেবিল ফ্যান এমনি এমনি পড়ে আছে, তার একটা পাঠিয়ে দেব? থাক, আর অত বাড়াবাড়ি করতে হবে না তোমাকে। পাখা ছাড়াও আমার বেশ চলে যায়। আমাদের বাড়ির পাখা নিতে তোমার মানে লাগবে, একটা কিনে নাও তাহলে। একটা পাখা হয়তো চেষ্টা চরিত্র করে আমি এখন কিনতে পারি ঠিকই, কিন্তু সেটা ভালো দেখায় না। কলোনির আর কারো বাড়িতে পাখা নেই, শুধু যদি একা আমাদের বাড়িতে। তোমার এখানে থাকার দরকার কি? তুমি আর তোমার মা, দুজন তো মোটে। তোমরা অনায়াসেই আলাদা কোথাও বাড়ি ভাড়া করে থাকতে পারো। তাও হয়তো পারি, কিন্তু আমরা অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে একসঙ্গে এসেছি। এখন যদি ছেড়ে চলে যাই। আবার দুঃখ কষ্টের প্যানপ্যানানি। মানুষ ওসব ভুলে গিয়ে জীবনটাকে বদলাবারই চেষ্টা করে সবসময়। তুমি আমাকে বকছো কেন আজ অত? বেশ করবো বকবো। অর্জুন বালিশে ভর দিয়ে মাথা উঁচু করে বলল, আলাদা জায়গায় চলে যেতে পারি তো নিশ্চয়ই, কিন্তু কেন যাব? কাকে খুশি করার জন্য যাব? স্কলারশিপ ছেড়ে দিয়ে অনায়াসেই একটা চাকরি জোগাড় করা যায়। অন্যরা চাকরি পায় না, কিন্তু আমি ঠিক পাবো। আইএএস হতে পারতাম তো ইচ্ছে করলেই। অত ডাট ভালো নয়। দাঁতের কি আছে? আইএএস যারা হয় তারা অনেকেই লেখাপড়ায় আমার চেয়ে খারাপ ছেলে, এ তো জানা কথাই। লেখাপড়ায় ভালো হলেই হয় না, ড্যাশিং হওয়াও দরকার। প্রবাল তো তোমার মতন ফার্স্ট ক্লাস পায়নি, কিন্তু কত বড় একটা চাকরি জোগাড় করেছে। আমারও সব ভালো লাগে না। তোমার দাদাকে দেখো না, তোমার বাবা অত বড় ডাক্তার। তোমার দাদারও তো ডাক্তার হওয়াই উচিত ছিল, তারপর বিলেত যেতেন। কিন্তু অবনীশদা ওসব চান না, উনি পড়াশোনা নিয়ে থাকতেই ভালোবাসেন। অবনীশদা আমার আদর্শ, আমিও ওর মতন। তাই তো গুরু শিষ্যে অত ভাব। কিন্তু তোমার গুরু বড় লোকের ছেলে, তার ওসব শখ মানায়। তুমি তো আর তা নও। তোমার মা আছেন,
বেশি বড়লোক করো না তো। তোমরা কি এমন বড়লোক? আচ্ছা, টাকার অহংকারটা তোমার কাছে ভালগার মনে হয় না? শুক্লা খিলখিল করে হাসতে আরম্ভ করে, তারপর হঠাৎ হাসি থামিয়ে বলল, আমি এখানে একা বসে আছি। আমার বোধ হয় উচিত ছিল তোমার মায়ের সঙ্গে গিয়ে গল্প করা, তাই না? পাশের ঘরে অনেক গলার আওয়াজ। অর্জুন বলল, আমার মা একটু লাজুক ধরনের। তুমি গল্প করতে গেলেও মা বেশি কথা বলতে পারতেন না। তাছাড়া ভাবতেন তোমার সঙ্গে কিরকম কথা বলতে হবে, তোমরা আবার কিসে কি মনে করো না করো। হ্যাঁ, ঘটিদের মেয়ে, তাদের আবার স্বভাবটা অন্যরকম। তুমি এখানেই বসে থাকো, তোমাকে তো আমি একা একা কখনো দেখার সুযোগ পাই না। বসো। দেখো তাহলে, কোন দিকে মুখ ফেরাবো? তোমার দিকে না জানলার দিকে? অর্জুন কোনো কথা বলল না। চেয়ারের ওপর সোজা হয়ে বসে আছে শুক্লা, সোজাসুজি অর্জুনের চোখে চোখ রেখে। সাধারণ মেয়েদের চেয়ে শুক্লা একটু লম্বা, শরীরের গড়ন নিখুঁত। টেবিল টেনিসে ইন্টার কলেজ চ্যাম্পিয়ন হয়েছিল শুক্লা। তার প্রতিটি অঙ্গে একটা সাবলীল গতিময়তা আছে। আজ থেকে 1000 বছর আগে জন্মালে ওকে রাজনর্তকীর সাজে চমৎকার মানাতো। এত সাবধানে প্রসাধন করে শুক্লা যে তার কোনো চিহ্ন থাকে না। ভুরু কিংবা চোখের কোণে কাজল কি কালো পেন্সিল ছুঁয়েছে কিনা টের পাওয়া যায় না। তার ঠোঁট ও গালে যে হালকা লালচে রং, হতেও পারে এটা তার নিজস্ব। অর্জুন তো কখনো ছুঁয়ে দেখেনি। গোছা গোছা লম্বা চুল, চুল খোলা রেখেছে। ভঙ্গি ও তাকানোর মধ্যে একটা স্পষ্ট অহংকারের চিহ্ন। যখনই এইরকম অহংকারী ভাব করে, তখনই তার ঠোঁট ও চোখে একটু চাপা হাসিও ঝিলিক দেয়, অর্থাৎ এটা সে বেশ উপভোগ করছে। এই যুবতীটিকে নিশ্চিত সুন্দরী বলা যায়। এর দিকে তাকালে চোখের আরাম হয়। কিন্তু সব সৌন্দর্যের মধ্যেই একটা দুঃখ বোধ আছে। অকারণেই অর্জুনের বুকটা টনটন করে উঠল। শুক্লার সঙ্গে বেশি দেখা হয় না অর্জুনের। শুক্লার বন্ধু বান্ধবের সংখ্যা অনেক, তাদের নিয়েই সবসময় মশগুল হয়ে থাকে। অবনীশের কাছে যখন যায় অর্জুন, তখন কখনো হঠাৎ দেখা হয়ে যায় শুক্লার সঙ্গে, কিন্তু বিশেষ কথা হয় না। শুক্লা যে অর্জুনকে তুমি বলে ডাকে, এর মধ্যেও কোনো রোম্যান্টিক ব্যাপার নেই। শুক্লার চরিত্রে কোনো আড়ষ্টতা নেই, সে অনেককেই তুমি বলে। ছেলে মেয়েদের মধ্যে স্বচ্ছন্দভাবে তুমি বলাই ওদের সমাজের এখনকার প্রথা। আপনি থেকে তুমিতে নামার জন্য চিঠি লেখালেখি কিংবা আড়াল আবডাল খোঁজার দরকার হয় না। দেখা হয়েছে না। এবার মনে মনে ধ্যান করো, আমাকে এবার যেতে হবে। তোমাকে ধ্যান করতে আমার বয়ে গেছে। তা ঠিক, বরং দেবী সরস্বতীর ধ্যান করলে তোমার থিসিস ভালো হবে। আচ্ছা, তুমি হাসপাতালে সেই একদিন গিয়েছিলে, তারপর আর একদিনও যাওনি কেন? আজও পড়ে উঠলে না কেন? রোজ যাওয়ার কথা ছিল নাকি? না না, কথা কিছু থাকে না। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি রোজ রোজ হাসপাতালে গিয়ে বসে থাকবো। সে তো বটেই, তোমার অনেক কাজ। তুমি বা গুন্ডামি করে মাথা ফাটিয়েছিলে কেন? ভাগ্যিস মাথা ফেটেছিল, তাই তুমি আমাকে দেখতে গিয়েছিলে। তোমাকে তো কখনো একা দেখতে পাওয়া যায় না। একটা যেন মস্ত বড় হাসির কথা, এই ভেবে শুক্লা ফুলে ফুলে হাসতে লাগলো। তারপর বলল, তুমি সেই জন্য ইচ্ছে করে মাথা ফাটিয়েছো নাকি? আমাকে একা একা দেখার যে এত শখ তোমার, তা তো আগে কখনো বলনি। অজান্তেই মাথা চুলকোতে গেল অর্জুন। ব্যান্ডেজে হাত লাগলো। ইস, কতদিনের চুলকোনো যে জমা রয়েছে মাথার মধ্যে, এই অস্বস্তিটা আর কাউকে বোঝানো যাবে না। কাল ড্রেসিং এর সময় যখন ব্যান্ডেজটা খোলা হবে, তখন সে ঠিক মনে করে মাথাটা একবার চুলকে নেবে। শুক্লা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কত বড় তোমাদের কলোনিটা? দাদারা কখন আসবে? বসো বসো, আসবে এক্ষুনি। এত ছটফট করছো কেন? বাহ, এখানে বসে থাকলেই চলবে নাকি? আমার কাজ আছে যে। তোমার আবার কি কাজ? ক্লাস তো বন্ধ। ক্লাসে যাওয়া ছাড়া আর কোনো কাজ থাকতে পারে না? না, পারে না। তুমি কোনো কাজ করবে হে আমি বিশ্বাসই করি না। এক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায়? সিনেমায় যাওয়ার কথা আছে, দেরি হয়ে যাবে।
কার সঙ্গে যাবে? বরুণ টিকিট কিনেছে, আমি, বরুণ আর প্রবাল। বেশ আছো, সিনেমা দেখা আর ঘুরে বেড়ানো। তাছাড়া আর কি করব বলো, আর কি করব? তা ঠিক, সিনেমা দেখা আর বেড়ানো ছাড়া মেয়েদের আর কিছুই করার নেই। তোমার মতন সবসময় বই মুখে নিয়ে বসে থাকবো, না রান্নাঘরে গিয়ে হাতা খুন্তি নাড়বো? আমার এই কথা বলাটাই ভুল হয়ে গেছে। মেয়েদের জন্য আর কিছু কাজ খুঁজে বার করা আমার পক্ষে সম্ভব নয়। অকারণে এখনো শুক্লার ঠোঁটে সেই হালকা হাসি, উজ্জ্বল চোখে তাকিয়ে আছে অর্জুনের দিকে। বাবা বিরাট ডাক্তার, অনবরত টাকা উপার্জন করে চলেছেন, নিজের জন্য একটুও সময় পান না। শুক্লা ছেলেবেলা থেকে কোনো দিন কোনো অভাব বোধ করেনি। প্রকৃতিও তার সম্পর্কে অকৃপণ। রূপ পেয়েছে, স্বাস্থ্য পেয়েছে, বুদ্ধি আছে, পড়াশুনোতেও খারাপ নয়, খেলাধুলোতেও ভালো। এ মেয়ে হালকা আনন্দ ফুর্তি করে সময় কাটাবে না তো কি করবে? তবু যেন কি একটা আছে যা অর্জুনের মনে আসছে না। কেমন আছোস রে অর্জুন? তোরে দেখতে আইলাম। লাবণ্যর হাত ধরে নিশি ঠাকুরদা ঘরে এসে ঢুকলেন। অর্জুন তাড়াতাড়ি করে উঠে বসতে গেল। দেখা শব্দটা এখনো ভুলতে পারেননি ঠাকুরদা। অন্ধ চোখ দুটি সবসময় জলে ভেজা ভেজা, তবুও তিনি অর্জুনকে দেখতে এসেছেন। খাটের এক পাশে দাঁড়ালো শুক্লা। ঠাকুরদা আন্দাজেই সেদিকে এগিয়ে গেলেন লাবণ্যের হাত ছেড়ে। অর্জুন বলল, আসুন ঠাকুরদা, আমি ভালো আছি। আপনার শরীর টরীর ভালো আছে তো? ঠাকুরদা হাতটা বাড়িয়ে দিলেন অর্জুনের দিকে। শুক্লার গায়ে লেগে গেল। শুক্লার মসৃণ সুডৌল বাহুর পাশে ঠাকুরদার শিরা ওঠা কম্পিত হাত। স্পর্শেই বুঝতে পেরেছেন। ঠাকুরদা জিজ্ঞেস করলেন, এ মাইয়াটা আবার কেডা? আমার প্রফেসরের বোন, ওরাই আজ আমাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে। ব্যাস ব্যাস ব্যাস, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমাদের হগলের সাহায্যেই তো আজ ছেলেটা এত বড় হয়েছে। ওর মায়ের কি দুঃখ! সারা জীবন ও বেটি দুঃখই পেয়েছে। এমন সোনার টুকরো ছেলে, তারে কে মারলো বলো? কার প্রাণে এত হিংসা কও? জানো শুক্লা, ঠাকুরদা একসময় বিপ্লবী ছিলেন। ব্রিটিশ আমলে পুলিশের অত্যাচারে চোখ দুটো নষ্ট হয়ে যায়। ঠাকুরদা রিভলভার চালাতে জানতেন। এক কোণে দাঁড়িয়ে আছে লাবণ্য। সে আর চোখে শুক্লাকে দেখছে। একটা আটপৌড়ে ছাপা শাড়ি পরে লাবণ্য, ব্লাউজটা বেশ ছেঁড়া। সেটা যাতে কিছুতেই শুক্লার চোখে না পড়ে সেজন্য সে একটু পাশ ফিরে রয়েছে। শুক্লার সঙ্গে লাবণ্য চোখাচোখি হতেই লাবণ্য তাকে চেয়ারটা দেখিয়ে বলল, আপনি বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? শুক্লার মুখে সেই অহংকারী ভাবটা এখন একটুও নেই। ওরকম মুখ সে শুধু পুরুষদেরই দেখায়। এখন সে ভারী নম্র আর বিনীত। সে লাবণ্যকে বলল, আপনি বসুন না। না না, আমি বসবো কি? আমি তো বলতে গেলে বাড়ির লোক। শুক্লা লাবণ্যর দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার সঙ্গে কিন্তু আমার আলাপ হয়নি। আমার নাম শুক্লা মুখার্জি। অর্জুন নিজের বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবে। তার মনে পড়ে, বরুণ একদিন আমাকে নিরীহ মুখ করে জিজ্ঞেস করেছিল, অর্জুন, তোরা তো পূর্ববঙ্গে জমিদার ছিলি না রে? আমি বলেছিলাম, না রে ভাই, জমিদার টমিদার কিছু না, পূর্ববঙ্গেও আমরা খুব গরিব ছিলাম। বরুণ মুখে বিস্ময়ের ভাব ফুটিয়ে বলেছিল, সে কি? আমি তো শুনেছি পূর্ববঙ্গ থেকে যত রিফিউজি এসেছে সবাই ওখানে জমিদার ছিল, সবাই ওখানে ঘি দুধ খুব খেত, এখানে এসেই যত কষ্টে পড়েছে। বরুণ ঠাট্টা করছিল। এ কথা ঠিক, অনেকেই গুল ঝাড়ে, অনেকেই এখানে এসে পূর্ববঙ্গের বিষয় সম্পত্তির কথা বাড়িয়ে বলে। যা অতীত তাকে বড় করে দেখাই মানুষের স্বভাব। তবে কিছু কিছু জমি তো সবারই ছিল। উদ্বাস্তু নাম আর ভূমিহীন পরিচয়টা তাই এত অপমানের। পাকিস্তান হবার আগে তো পূর্ববঙ্গে ইন্ডাস্ট্রিজ তেমন কিছু ছিল না, কৃষিভিত্তিক জীবন, জমি সব। তাই জমির জন্য টানটা এখনো রয়ে গেছে।
এমনকি আমাদেরও জমি ছিল 5 বিঘে। সে জমি কোথায় তা অবশ্য চোখেও দেখিনি। তবে বছরে একবার কলিদার পাঞ্জাবি পরা একজন সম্ভ্রান্ত চেহারার মুসলমান বাবাকে এসে সেলাম করে কিছু টাকা দিয়ে যেতেন। শুনতাম ওই লোকটি আমাদের প্রজা, মানে আমাদের জমি চাষ ওর হাতে। তবে নিজে নয়, উনিও অন্যকে দিয়ে চাষ করান। বছরের শেষে আমাদের প্রাপ্য দিয়ে যান। এও খুব ছেলেবেলার স্মৃতি। বড় হয়ে আর সেই লোকটিকে আসতে দেখিনি। যে কোনো বিচারেই হোক, পূর্ববঙ্গে আমাদের সেই বাড়ির থেকে এখানে যে অনেক প্রকার বেশি সুখে আছি তাতে কোনো সন্দেহ নেই। আমরা কোনোদিনও পাকা বাড়িতে থাকিনি, মাটির ঘর। বর্ষাকালে চিরকাল কষ্ট পেয়েছি। তার উপর ছিল চোরের উপদ্রব। মাটির ভিত, কোদাল দিয়ে শীত কেটে চোর ঢুকে আসতো। ছেলেবেলায় চোর দেখার স্মৃতিটা আমার এখনও মোছেনি। সারা রাত হ্যারিকেন জ্বালাই থাকতো। সেই অল্প আলোয় মাঝরাত্রে দেখলাম ঘরের মধ্যে একটা লোক, কালো শরীরটা চকচক করছে। শুনেছিলাম ওরা গায়ে রেড়ির তেল মেখে আসে। লোকটা আমাদের কুলুঙ্গি হাতড়াচ্ছে। আমার তখন 6 বছর বয়স। দুপাশে দাদা আর আমি, মাঝখানে মা। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। পাশের ঘরে বাবার নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি ছাড়া আর কেউ জাগেনি। আহা, বেচারি চোরটা অবশ্য আমাদের ঘর থেকে বিশেষ কিছুই পায়নি। শেষকালে সে আমাদের গা থেকে কম্বলটা টেনে নিতে লাগলো আস্তে আস্তে। লোকটা আমার থেকে মাত্র 3 হাত দূরে। তার গা থেকে কেমন যেন পচা তালের গন্ধ আসছে। আমি তাকে বিস্ফারিত চোখে দেখছি। চোর মানে আগে ভাবতাম এক আজব প্রাণী, কেননা কত সব অদ্ভুত গল্প শুনতাম। কিন্তু এ যে ঠিক মানুষের চেহারার মানুষ। শীতের মধ্যে কম্বলটা গা থেকে টেনে সরিয়ে নেবার পর আমি আর থাকতে পারলুম না। পাশ ফিরে চেঁচিয়ে উঠলাম, মা! মা সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরে বললেন, চুপ। অর্থাৎ মাও জেগেছিলেন। চোরের কাজে বাধা দিলে সে হয়তো আমাদের ছুরি মারবে। চোর চলে যাবার পর বেশ কিছুক্ষণ সময় দিয়ে তারপর আমরা বাবাকে ডেকেছিলাম, শোরগোল তুলেছিলাম। সেই বয়সে এই ভেবে কান্না পেয়েছিল যে চোরেরা এত নিষ্ঠুর হয়। তারা শীতের রাত্রে একটা ছোট ছেলের গা থেকেও কম্বল নিয়ে যায়। এর 2 দিন বাদে গ্রামের একটা ছেলের গায়ে দেখেছিলাম আমারই মোটা সুতোর হলুদ গেঞ্জিটা। সেটাও চুরি হয়েছিল সে রাত্রে। গেঞ্জিটা পুরনো হয়ে গিয়েছিল অবশ্য। 1.5 বছর আগে কিনে দিয়েছিলেন বাবা। কিন্তু সেটা আমার এতই প্রিয় ছিল যে আমি সেটা বেশি গায়ে দিতাম না। আমরা তো তখন শুধু মায়ের সেলাই করা ফতুয়া বা নিমা পরতাম। তাই একটা গেঞ্জি বা শার্টও ছিল অনেক আদরের জিনিস। ছেলেটাকে দেখে আমি ছুটতে ছুটতে বাড়িতে এসে মাকে বলেছিলাম। মা বলেছিলেন, চুপ, কাউকে কিছু বলতে হবে না। কাউকে কোনো অভিযোগ জানাবার উপায় নেই, কারণ আমরা সংখ্যালঘু। বুক চাপা অভিমানটা যে কতখানি তা অন্য কেউ বুঝবে না। শুধু মাটির ঘর নয়, সারা বছরই আমাদের খাওয়ার সমস্যা থাকতো। একে তো বাবার চাকরিতে মন ছিল না, তাও আবার স্কুল থেকে নিয়মিত মাইনে পেতেন না। 43-এর দুর্ভিক্ষের সময় আমার জন্ম হয়নি, তবে দাদার মুখে শুনেছি সে সময় দিনের পর দিন আমাদের বাড়ির সবাই রাঙা আলু সেদ্ধ খেয়ে কাটিয়েছে। একদিন অন্তর একদিন হতো ফেনা ভাত। সে এক দারুণ আনন্দের উৎসব। দুধ ঘি খেয়েছি কালে ভদ্রে। মাছ খেতাম বটে, তাও পুকুর বা খাল থেকে আমি আর দাদা একদিন বেশি মাছ ধরে আনলে মা খুব বকাবকি করত। অত মাছ রান্না করতে তেল খরচ হয়, তেল কোথা থেকে জুটবে? সুতরাং বেশি মাছ ধরে ফেলাটা ছিল আমার পক্ষে দোষের ব্যাপার। আর আমরা ব্রাহ্মণ, আমরা তো আর সেই মাছ বিক্রি করতে পারি না, তাই অন্যদের বিলিয়ে দিতে হতো। আর দুধ, কোনো দিন বাজার থেকে ফেরার পথে জৈনুদ্দিন বাড়িতে এসে বলতো, 1 বদনা দুধ বেশি আছে, নেবেন নাকি মা ঠাকরুন? পয়সা তো নেই বাবা, একটা বড় লাউ আছে, সেটা নিয়ে যদি দাও।
সেই তুলনায় এখন আমি অন্তত অনেক ভালো আছি। তাহলে আর দুঃখ করার কি আছে? যদি পাকিস্তান না হতো, যদি আমরা গ্রামেই থাকতাম, তাহলে আমি এতদিনে বড় জোর গায়ের স্কুলে মাস্টার হতাম। তার বেশি আর কি বা আশা করা যায়? আমাকে বেশি পড়াশোনা করার সুযোগ কেউ কি দিত? আমাকে স্কুলের বই কিনে দেবার সামর্থ্যও তো ছিল না আমার বাবার। কিংবা যদি বা কোনো স্কলারশিপ পেয়ে যেতাম, তাহলে তারপর কলকাতা দিল্লির মতন কোনো বড় শহরেই তো চাকরি করতে হতো। আর কি কখনো ফিরে যেতাম ওই গ্রামে? সত্যি কথা বলো অর্জুন, গ্রামের টান কি তোমার এত বেশি যে শহরের এই সব সুবিধা ছেড়েও তুমি গ্রামে ফিরে যেতে? বড়জোর 2-5 বছর পর পর একাধবার যেতে পল্লী সৌন্দর্য উপভোগ করতে, কিংবা বছর বছর দুর্গাপূজার সময়ে যেমন অনেকে যেত, কিংবা নরেশ কাকার মতন তিনি নেভিতে চাকরি করতেন বলে ঘুরে বেড়াতেন সারা পৃথিবী। 2-3 বছর অন্তর একবার ফিরে বলতেন, যাই বলিস, নিজের বাড়িতে থাকার যা আনন্দ তা কি আর কোথাও পাওয়া যায়? আর ফিরে যাওয়া যাবে না, বাধ্য হয়ে ছেড়ে আসতে হয়েছে। এই দুঃখটাই মর্মান্তিক। সেই সঙ্গে আরেকটা দুঃখ, এখানে এসেও ভিখিরি কিংবা অনাথ আতুরের মতন ব্যবহার। কেউ আত্মীয় বলে কাছে টেনে নেয়নি। অন্য কলেজ থেকে আমাকে বেশি স্কলারশিপ দেবার প্রলোভন দেখিয়েছিল, তবু ভর্তি হয়েছিলাম প্রেসিডেন্সি কলেজে। অনেক সময় মনে হতো ভুল করেছি। বেশ কয়েক মাস আড়ষ্ট থাকতাম, প্রাণ খুলে কথা বলতে পারতাম না কারোর সঙ্গে। আমার মলিন পোশাক আর আমার ক্লাসে ঝকঝকে চেহারার সুন্দর পোশাকে সজ্জিত সব ছেলে মেয়ে, কত হাসি, গল্প, ছুটোছুটি, হুল্লোড়। আমি ছিলাম এসবের থেকে দূরে। আমি স্ট্যান্ড করা ছাত্র বলে আমাকে চিনত অনেকে, তবু আমি ওদের সঙ্গে মিশতে পারিনি। অনেক ছেলেই কলেজের মাঠে সিগারেট ধরাতো। হয়তো ক্লাসের ঘন্টা পড়েছে বা কোনো চেনা অধ্যাপক এসে গেছেন, 2-3 টান দিয়েই সিগারেটটা তখন ছুঁড়ে ফেলে দিত মাটিতে। আমার বুকের মধ্যে কিরকম ব্যথা হতো, কেননা আমি তখন সব সময় পকেটে হাত দিয়ে খুচরো পয়সা গুনতাম। 10 পয়সার 5 পয়সার দামও আমার কাছে সাংঘাতিক তখন। ওরা তো কেউ জানে না আমি দেশ ছেড়ে আসার পথে ভিক্ষে করেছি, চায়ের দোকানে বেয়ারার কাজ করেছি নাগের বাজারে। সেই কাজ করার সময় কোনোদিন কেউ যদি 10 পয়সার বদলে 4 আনা টিপস দিত, আমার মনে হতো সে দেবতা। এখন অনেক কিছু বদলে গেছে, কিন্তু কলেজের প্রথম জীবনে সব সময় মনে হতো এদের মধ্যে ঠিক আমার কোনো জায়গা নেই। আমি বহিরাগত, আমি মানিয়ে নিতে পারছি না। ওদের অন্যরকম চিন্তা, অন্যরকম হাসির আওয়াজ। আর ক্লাসে বসে আমার প্রায়ই মনে পড়তো আমার মা অনবরত পরের জামা কাপড় সেলাই করে যাচ্ছে। আমার দাদা পাগল, সে কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোনো বিপদে পড়ল কিনা। সব সময় একটা অস্বস্তি, পায়ের নিচে মাটি না থাকার মতন অনুভূতি। আমাদের ইয়ারে স্কুল ফাইনালে ফার্স্ট হয়েছিল দীপঙ্কর। টোটালে আমার থেকেও 11 নম্বর বেশি পেয়েছিল। অনেক তফাৎ। দীপঙ্করকে আমি ঈর্ষা করতাম ঠিকই, কিংবা ঈর্ষা নয়, ক্ষোভ। কিয়াতলা রোডে বিরাট বাড়ি, আলাদা পড়ার ঘর, যখন যে বই খুশি কিনতে পারে। দীপঙ্কর মেধাবী ছেলে ছিল ঠিকই, কিন্তু 2জন অধ্যাপক ওকে পড়াতেন। আমার ক্ষোভ হবে না? ওই 11 নম্বর আমি পেতে পারতাম না? প্রতিদিন রাত্রির বেলা পড়াশোনা ফেলে দাদাকে খুঁজতে বেরোতে হয়নি আমাকে? আমি মনে মনে বলতাম, দীপঙ্কর দেখিস, আমি তোকে ঠিক বিট দিয়ে দেব। বিএসসি পরীক্ষায় আমি তোকে যদি ডাউন না দিই তো আমার নাম বদলে ফেলব। এই সব আমার অস্ত্র, এই নিয়েই আমাকে ধনুর্ধর হতে হবে। আমি হারব না, জিততে আমাকে হবেই, জিততেই হবে। কে রে লাবি, আয় আয় আয়, আলোটা জ্বাল তো। অর্জুনদা, তুমি কেমন আছো আজ?
আজ আর জ্বর হয়নি তো? জ্বর হবে কেন? আমি একদম সেরে গেছি। কাল থেকে আর ব্যান্ডেজ মারতে হবে না। পরশু থেকে বেরোবো, বুঝলি? কলেজে যাব একবার। তোমার ঘাড়ের ওখানে দাগ থেকে যাবে না? তাতে কি হবে কি? তুই পড়াশোনা করছিস তো, পরীক্ষা তো এসে গেল। আহা, এই কদিন তোমার কাছ থেকে দু একটা জিনিস বুঝে নেব ভেবেছিলাম, আর তুমি তো মাথা ফাটিয়ে শুয়ে রইলে। নিয়ে আয় না, কি দেখাতে হবে? মাথা ফাটলেও ভিতরের ঘিলুটিলু সব ঠিক আছে। এখনো তোকে পড়াতে পারবো। পিসিমা তাহলে আমাকে বকবে না? এই অবস্থায় তোমার উপর কোনো চাপ দেওয়া যায়? আরে বাবা, কাল সকালে নিয়ে আসিস, কিচ্ছু হবে না। না, কাল সকালে আসবো না, আর আসবো না তোমাদের বাড়িতে। তোমার সঙ্গে আর কথা বলবো না। কেন, কি হলো রে? আমি কি করলাম? তুমি তোমার বন্ধু শুক্লার সঙ্গে আমার পরিচয় করিয়ে দাওনি। হালাপ করাবো কি? তুই তোর সঙ্গে গল্প করছিলি দেখলাম। সে তো উনি নিজে এসে আমার সঙ্গে কথা বললেন। তুমি সবার সঙ্গে ওর আলাপ করালে, শুধু আমাকে বাদ দিয়ে। কেন, আমি বুঝি মানুষ নই? তুই আবার এত ফর্মালিটি শিখলি কবে রে? হ্যাঁ, মেয়েরা মেয়েদের সঙ্গে কথা বলবে, এর মধ্যে আবার। উনি তোমার খুব বন্ধু না অর্জুনদা? শুক্লা? না, খুব বন্ধু নয়, একটু একটু। ওর আরো কত বন্ধু আছে। দারুণ স্মার্ট না? বড়লোক হলেও কিন্তু কোনো অহংকার নেই। অহংকার নেই? বলিস কি? তোর সঙ্গে বুঝি খুব আন্তরিকভাবে কথা বলেছে? ওটা ওদের কায়দা। আমার কিন্তু খুব ভালো লেগেছে ওকে। দেখতেও কি সুন্দর, অনেকটা হেমা মালিনীর মতন দেখতে, তাই না? খুব হিন্দি ফিল্ম দেখছিস বুঝি আজকাল? মোটেই না। কার সঙ্গে যাব? সিনেমা যেতে হলে আবার কারোর সঙ্গে যেতে হয় নাকি? টিকিট কেটে ঢুকে পড়লি তো হলো। একা একা? একা একা কেউ সিনেমায় যায়? তুমি কিচ্ছু জানো না। তুমি নিজে কখনো একা দেখেছো? আমি আবার সিনেমা দেখলাম কবে রে? উত্তম কুমার, সুচিত্রা সেন, এদের শুধু নামই শুনেছি, কোনোদিন দেখিনি। একটাও সিনেমা দেখোনি এ পর্যন্ত? কলেজে পড়ার সময় দু একটা কি যেন দেখেছিলাম। একটা বইয়ের নাম রাই কমল। কাবেরী বোস নামে একটা মেয়ে পাঠ করেছিল, মনে আছে। তুমি সত্যিই অদ্ভুত। সে তো কতকাল আগের কথা। মাঝে মাঝে দু একটা সিনেমা দেখলে কি দোষ হয়? শুধু দিন রাত পড়াশোনা। লাবণ্য, তোকে কে যেন ডাকছে বাইরে। ডাকুক, ওই সুখেনটা সব সময় জ্বালিয়ে খায়। তুমি ভালো হয়ে ওঠো, তারপর ওদের একটু বকে দিও তো। বড্ড বাড়াবাড়ি শুরু করেছে আজকাল। আমি বকলি বা শুনবে কেন? তোমাকে তো তবু একটু একটু ভয় পায়, আর তো কাউকে গ্রাহ্যই করে না। আমাদের কলোনিটা খারাপ হয়ে গেছে এখন। মারামারি ঝগড়াঝাটি লেগেই আছে। তাছাড়া এমন অসভ্যতা করে। কি আর করবে, চাকরি বাকরি পাচ্ছে না কেউ। সব জোয়ান জোয়ান ছেলে, একটা কোনো কাজ তো চাই। চাকরি পাচ্ছে না বলে এরকম অসভ্য হবে? তুই বুঝবি না, ব্যাপারটা এত সহজ নয়। তোমার আর কি, তুমি তো আর দুদিন বাদেই ভালো চাকরি পেয়ে অন্য কোথাও চলে যাবে। আমাদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে সারা জীবন। তোরও তো বিয়ে হলে অন্য কোথাও চলে যাবি। কোথায় আর যাব? এইরকমই আরেকটা কোনো জায়গায়। আর না হয় পূর্ণিমাদের মতন। এই কি করে রে পূর্ণিমা? কোথায় যেন চাকরি করে? থাক, পূর্ণিমার কথা থাক। জানো, সেদিন শুক্লাদের সঙ্গে কথা বলে এত ভালো লাগলো। এর মধ্যেই শুক্লা তোর দিদি হয়ে গেল? ওদের দেখে মনে হয় অন্য জগতের মানুষ, তাই না? ভগবান ওদের সব দিয়েছে, কোনো কিছুর অভাব নেই। আমাদেরই শুধু পোড়া কপাল। হিংসে করিস না। হিংসে করলে কি হবে? হয়তো তুইও একদিন ওদের মতন হতে পারবি। লটারির টাকা পেয়ে বড়লোক হতে পারি, কিন্তু ওরকম সুন্দর চেহারা তো আর হবে না। যারা জাত বড়লোক, তাদের ছেলে মেয়েদের কিরকম সুন্দর সুন্দর চেহারা হয়। তোর এত দুঃখ কিসের? তুইও তো বেশ সুন্দর। তোকে সবাই সুন্দর বলে না? আমার তো মনে হয় তোর বেশ সুন্দর চেহারা। শোন, রং ফর্সা হলেই সুন্দর হয় না, বুঝলি? ছাই, আমায় কিরকম দেখতে তা আমি ঠিকই জানি। তুমি বললে না শুক্লাদির অনেক বন্ধু, আমার একজনও বন্ধু নেই। আমাকে সবাই ছিঁড়ে খুঁড়ে খেতে চায়।
কিছুতেই আমাকে ভালো থাকতে দেবে না। তুমি হাসছো অর্জুন দা? তুমি তো পড়াশোনা নিয়ে থাকো, কিচ্ছু দেখো না, কিচ্ছু বোঝো না। আমাদের মতন সংসারে কোনো মেয়ের ভালো হয়ে থাকা যে কি কষ্টের। তোকে আর কাঁদুনি গাইতে হবে না। যা, তোকে এবার সত্যি কে ডাকছে, তোর মা বোধ হয়। মাত্র কয়েকদিনের জন্য আমি শুক্লার প্রাইভেট টিউটর ছিলাম। শুক্লা আমার কাছে পড়তে চায়নি, ভালোই হয়েছে। তবে ওদের বাড়িতে আমি প্রায়ই যাই। অবনীশদা আমাকে এতটা সাহায্য না করলে আমি রিসার্চ করতেই পারতাম না। অবনীশদাদের বাড়িতে অনেক লোক, সব সময় লোকজন আসছে যাচ্ছে, একটা হট্টমালা মতন। বাইরের দুখানা ঘরে অবনীশদার বাবা রোগী দেখেন, সেখানে তো সবসময় গিস গিস ভিড়। অবনীশদারা 5 ভাই 3 বোন। তাদের বন্ধুবান্ধবরা এলে সরাসরি দোতলা 3 তলায় উঠে যায়। প্রত্যেকের আলাদা ঘর আছে। কত লোক যে প্রত্যেক দিন ও বাড়িতে খায় তার হিসেব নেই। ছেলেমেয়েরা কিন্তু প্রত্যেকেই লেখাপড়ায় ভালো, সবাই ভদ্র ও বুদ্ধিমান। ছেলেমেয়েদের মেলামেশার এমন সুযোগ আর স্বাধীনতা, অথচ কেউই কোনো বেলেল্লা বা কুকীর্তি করেনি। এক হিসেবে এটা আশ্চর্য ব্যাপারই বলতে হবে। ভাই বোনদের মধ্যে শুক্লার মতো বেপরোয়া আর কেউ নেই। যখনই যাই ওর ঘরে দেখতে পাই এক দল বন্ধু বান্ধবী। পিকনিক, সিনেমা, নেমন্তন্ন বা পার্টিও লেগেই আছে। এর মধ্যে ও যে পড়াশোনা করে কখন তার ঠিক নেই, অথচ পাশ করে যায়। আমি শুক্লাকে কোনো দিন একা দেখিনি। অবনীশদা আমাকে একদিন হাসতে হাসতে বলেছিল, শুক্লা তোমার কাছে পড়তে রাজি হলো না কেন জানো তো? কম বয়সী টিউটার রাখলে ওর ছেলে বন্ধুরা জেলাস হবে, কিংবা মনে দুঃখ পাবে যে। শুক্লার ঘরে একটা ডার্ট বোর্ড আছে, নরম কাঠের বড় চৌকো বোর্ড, একদিকে দেওয়ালে লাগানো, মাঝখানে অনেকগুলো রঙিন বৃত্ত। ছোট ছোট তীর দিয়ে ঠিক মাঝখানের বিন্দুতে বেঁধানোর চেষ্টা করার খেলা। রেকর্ড প্লেয়ারে ইংরেজি বাজনা শুনতে শুনতে শুক্লা তীর ছুঁড়ে মারে। অর্জুন, তুমি তীর ছোড়ো তো, দেখি পারো কিনা। বাঙালিরা তো অনেক কিছুই পারে শুনেছি। আমি রাজি হইনি, যদি না পারি এই ভয়। যে খেলায় হেরে যাবার সম্ভাবনা আছে, আমি ঠিক মতন তৈরি না হয়ে সে খেলা খেলতে নামি না। কোনোদিন যদি শুক্লার সঙ্গে একা দেখা হয়, সেদিন চেষ্টা করে দেখব। শুক্লার এক বন্ধুর নাম আখতার। এক সময় আমার মনে হয়েছিল আখতারের সঙ্গেই বোধহয় ওর বিয়ে হবে। ওদের বাড়িতে কোনো গোঁড়ামি নেই, কোনো বাধা হবার কথাও নয়। তাছাড়া শুক্লা যেরকম জেদি মেয়ে, ওকে কোনো ব্যাপারে বারণ করলে কোনো ফলই যে হবে না তা সবাই জানে। আখতারের সঙ্গে শুক্লাকে খুব মানায়, ওদের চরিত্রেরও মিল আছে। আখতারকে আমার খুব ভালো লাগতো, যেমন ঝকঝকে সুন্দর চেহারা, তেমনই চৌকস কথাবার্তা। আজমিরের সাহেবী স্কুলে পড়েছে, ইংরেজি বলে ফরফর করে। জলপাইগুড়িতে ওদের 2-3টে চা বাগান, আর তাছাড়া ট্রান্সপোর্টের ব্যবসা। বিশাল বড় লোক। অর্জুনের নানান কথা মনে পড়ে। তার কলেজের দিনের কথা, তার ছাত্র মিজানুরের কথা, যার বাবা ট্যানারিতে সামান্য কাজ করে। বিরাট বড় সংসার। অর্জুন তার মুখে একটা তেলতেলে ভয় ভয় ভাব দেখেছিল, যা সংখ্যালঘু হওয়ার গ্লানিবোধ থেকে তৈরি হয়। অর্জুনের মনে পড়ে, কলেজে ভর্তি হবার পর প্রথম প্রথম কোনো রেস্টুরেন্ট কিংবা কফি হাউসে ঢুকতেও আমার ভয় ভয় করত। খালি মনে হতো ওসব জায়গায় নিশ্চয়ই অনেক নিয়ম কানুন আছে, সেগুলো ভুল করলেই আমাকে সবাই বাঙাল বলবে। কোন হাতে ছুরি ধরে, কোন হাতে কাঁটা, এইটাই ছিল আমার কাছে একটা বিরাট সমস্যা। অথচ এখন সব কিছুই কত সহজ হয়ে গেছে। এখন এমনকি এটাও জেনে গেছি, বড় বড় দোকানে এখন ছুরি কাঁটার বদলে হাত দিয়ে মুরগির মাংস খাওয়াই বেশি ফ্যাশনেবল। কেউ বাঙাল বলে না। কলেজের শেষ দিকে বিমান বলে একটা ছেলে প্রায়ই আমাকে দোকানে খাওয়াতো। শুধু আমাকে নয়, অনেককেই।
বিমানের স্বভাব ছিল সে কোনো রেস্তোরাঁয় ঢুকলে চেনাশোনা কাউকে কিছুতেই পয়সা দিতে দেবে না। 2 হাতে পয়সা ছড়াতো বিমান। বেয়ারাদের বকশিস দিত 2 টাকা 5 টাকা। বিমানের এরকম পয়সা ওড়াবার কারণ অবশ্য আমি বুঝতে পেরেছিলাম। বিমানও পূর্ববঙ্গের ছেলে। কুমিল্লায় ওদের ছোটোখাটো জমিদারি ছিল, এখানেও অবস্থা ভালো। বিমানের উচ্চারণের দোষ কাটেনি, এখনও 2-1টা বাঙাল শব্দ বেরিয়ে পড়ে। তবে বাঙাল বলে অবজ্ঞা করার সুযোগ বিমান কাউকে কখনো দেয়নি। 2 হাতে পয়সা খরচ করে সে সবাইকে বিস্মিত করে রাখতে চাইত। একদিন এক রেস্টুরেন্টে বিমানের সঙ্গে খেতে গেছি। দেখলাম একজন চশমা পরা ভদ্রমহিলা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। তারপর আমি যখন দলবলের সঙ্গে উঠে যাচ্ছি, তিনি আমাকে ডেকে বললেন, তুমি অর্জুন না? আমাকে চিনতে পারছো? আমি আগে চিনতে পারিনি। আড়ষ্টভাবে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইলাম। মেয়েদের সঙ্গে বেশি মেলামেশার সুযোগ আমার হয়নি। এই চশমা পরা মহিলাটিকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। প্রথমেই তুমি বলে সম্বোধন করলেন একেবারে। ভদ্রমহিলাও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, চিনতে পারলে না আমাকে? তুমি অর্জুন তো? তোমরা কবে চলে এসেছো? আর ভুল হলো না। ওই কথা বলার সঙ্গে সঙ্গেই চিনতে পারলুম। অমলাদির বোন কমলাদি, আমাদের গ্রামের দত্তবাড়ির মেয়ে। আমার সর্বাঙ্গ দিয়ে একটা শিহরণ বয়ে গেল। সেই বাতাবি লেবুর গাছ, খাল পাড়, নির্জন বটতলা সব ভেসে উঠল চোখের সামনে। কমলাদি স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ওরা দুজনেই কলেজের প্রফেসর। আমাদের গ্রামের একটা মেয়ে কলকাতায় এসে সুখে আছে, এতে আমারও যেন অনির্বচনীয় সুখ। কমলাদি বললেন, হ্যাঁ রে, কত ছোট্ট দেখেছিলুম তোকে, এখন কি ফিটফাট সুন্দর চেহারা। তোর দাদা কেমন আছে? আমি উত্তর দিতে পারিনি। আমার কান্না এসে গিয়েছিল। দাদা বেঁচে নেই, অমলাদিও বেঁচে নেই। অনেক কিছুই আবার ঠিকঠাক স্বাভাবিক হয়ে যায়, কিন্তু যারা অকারণে মরল তাদের প্রাণের মূল্য কে দেবে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্জুন। আজ শুনলেন পর্ব 4। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য শেখর, অর্জুন দীপ কাইজার বাসু, শান্তিলতা আলপনা শর্মা, ঠাকুরদা রূপন দাশগুপ্ত, অবনীশ সৌরভ চক্রবর্তী, শুক্লা নিশা দরিয়া, দিব্য শুভায়ন রয়, লাবণ্য ছন্দবাণী দত্ত, বরুণ ভিকি দাস, কমলা শ্রাবণী মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।